যুদ্ধবিরতির পরও চলছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবাননের দখলদারদের হামলায় নিহত 22। ওয়াশিংটনের দুপক্ষের আলোচনা শুরু এবং রুশ হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন। শিশুসহ নিহত 10, নিখোঁজ 20। মস্কোর বিরুদ্ধে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ। যুদ্ধ বন্ধে আগ্রহী নন পুতিন। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টার হামলায় নিহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ ছোড়া একটি বিস্ফোরক ড্রোন সীমান্ত এলাকায় পড়লে এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়। এর জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 17টি হামলা চালিয়েছে তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইসরায়েল লেবাননের তৃতীয় দফা সরাসরি আলোচনা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। লেবানন আশা করছে 2 দিনের আলোচনায় নতুন যুদ্ধবিরতি চুক্তির পথে অগ্রগতি আসবে। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ইস্যু আছে। তবে হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি এবং এটিকে বিনা বিনিময়ে ছাড় হিসেবে সমালোচনা করেছে তারা। ইসরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় আলোচনা আরও জটিল হয়ে উঠছে। জাতিসংঘ জানিয়েছে, এই আলোচনা টেকসই যুদ্ধবিরতির পথ খুলে দেবে। সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয়। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা, যেখানে ইসরায়েল, লেবানন বা যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ নেই। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেম ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। ইসরায়েল এমন আঞ্চলিক মধ্যপন্থী মিত্রদের সঙ্গে সহযোগিতা চায়, যারা ইসরায়েলকে সহায়তার কৌশলগত গুরুত্ব বোঝে। তার ভাষায় এসব সহযোগিতা 2 পক্ষের জন্যই লাভজনক হতে পারে। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। এরপর ইয়েমেন সরকার সৌদি আরবে আশ্রয় নিলে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 11 বছরে এই সংঘাতে 1.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। গাজার অবরোধ ভাঙতে তুরস্কের উপকূল থেকে আবারও যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধা ও আগের আটক অভিযানও থামাতে পারেনি ফিলিস্তিনপন্থী কর্মীদের উদ্যোগ। এদিকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের উপর যৌন নির্যাতনের অভিযোগে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কয়েক ডজন নৌযান। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এই বহরের লক্ষ্য গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেয়া। এর আগে গত এপ্রিলেও আন্তর্জাতিক জলসীমায় বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। স্পেন থেকে যাত্রা করা শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মীকে তখন গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরও 2 জনকে গ্রেফতার করে ইসরায়েলে নেওয়া হয়েছিল বলে জানায় আয়োজকরা। গত অক্টোবরেও একই সংগঠনের আরেকটি বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। একই সময় 450 জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়। আয়োজকদের দাবি, গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার নেয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটে গাজার সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে ইসরায়েল বলছে, নিরাপত্তা ঝুঁকির কারণেই সমুদ্র অবরোধ রয়েছে। এদিকে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বন্দীদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও অপমানের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, 2023 সালের অক্টোবরের পর এসব অভিযোগ আরও বেড়েছে। তাদের মতে, ইসরায়েলের কারাগারের ব্যবস্থা এখন ভয়াবহ নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে হামাসের প্রোপাগান্ডা বলেও দাবি করেছে। এমনকি প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয়া হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, দেশটির ভাবমূর্তি নষ্ট করতে এসব অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এসব অভিযোগের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত জরুরি। ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন এবং নিখোঁজ অন্তত 20 জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এবারের ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্বগুলোর একটি বলছেন বিশ্ব নেতারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি 9তলা আবাসিক ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানিয়েছেন, ওই ভবনে বহু মানুষ আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। কিয়েভের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ভবনটিতে KH-101 নামে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে রাশিয়া। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে তৈরি বলে ধারণা করছে জেলেনস্কি। তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া এখনো প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থায় বড় প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল বন্ধ করাই এখন বৈশ্বিক অগ্রাধিকার হওয়া উচিত। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র জানান, এটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরু থেকে অন্যতম বড় হামলা। বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় 1,500-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া বলেন, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। এদিকে এই হামলার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে একটি নতুন বার্তা। এবার ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শুরু হলো বুলডোজার সংস্কৃতি। কলকাতার একটি বাড়িতে অবৈধভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল শুভেন্দু প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন নতুন সরকারের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তপসিয়ার একটি চামড়া কারখানায় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ওই বাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ঘটনার পরপরই কারখানার মালিক সহ দুজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বহুতল ভবনটি অবৈধভাবে তৈরি হয়েছিল বলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। এরপরই অবৈধ কাঠামো ভাঙার নির্দেশ দেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে বহুতল খালি করে শুরু করা হয় ভাঙার কাজ। এদিকে ঘটনাস্থলে ছিলেন খোদ রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে সমস্ত অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের নোটিশ পাঠানোর কথা জানিয়ে তিনি অভিযুক্তদের প্রথমে সংশোধনের সুযোগ দিতে চান, আর নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব। বিজেপির নতুন সরকার জানায়, কলকাতা সহ রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও বিপজ্জনক কারখানার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দেওয়ার কথাও বলা হয়। তবে এই তড়িঘড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। একে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন অনেকে। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাতে প্রাণ গেছে অন্তত 111 জনের। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 72 জন। মাত্র এক রাতের দুর্যোগে লণ্ডভণ্ড হয়েছে 25টি জেলা। বাড়িঘর ধসে পড়েছে, মারা গেছে শতাধিক গবাদি পশু। এদিকে ঝড়ের তোড়ে টিনের চালাসহ এক ব্যক্তি প্রায় 50 ফুট উপরে উঠে যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।
স্থানীয় সময় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশ জুড়ে তাণ্ডব চালায় প্রবল ঝড়, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি। রাজ্যের ত্রাণ কমিশনের তথ্য অনুযায়ী এতে নিহত হয়েছেন শতাধিক মানুষ এবং আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়। এছাড়াও মির্জাপুর, সন্ত রবিদাসনগর ও ফতেহপুরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ১.৫ শতাধিক গবাদি পশুর মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে অনেক স্থানে। পরিস্থিতি পর্যবেক্ষণে ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যেই বেরেলি জেলায় ভামুরা এলাকায় ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় এক বাসিন্দা ঝড়ের তীব্র বাতাসে একটি টিনের চালের সঙ্গে প্রায় 50 ফুট উপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টা খেতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এদিকে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও আহতদের সহায়তা ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। লাটভিয়ায় জোট সরকারের ভাঙনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। জোটের গুরুত্বপূর্ণ শরিক প্রোগ্রেসিভস পার্টির সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। রাজনৈতিক চাপ আরও বাড়ে গত সপ্তাহে, যখন ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ার একাধিক ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। এই ইস্যুতে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও। তিনিও প্রোগ্রেসিভস পার্টির সদস্য ছিলেন। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত ইসরায়েল লেবানন, জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। দখলদার বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৬, আহত ২২। গাজার ৬০% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে, দাবি নেতানিয়াহুর। দখলদারদের হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার সহ নিহত ৭, আহত ৩০ জন। জর্ডানে নাকবা দিবস পালিত। আফ্রিকায় আবারও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোতে অন্তত ৬৫ জনের মৃত্যু। উগান্ডায়ও সংক্রমণ। দেশে দেশে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জোরদার। এবং পশ্চিমবঙ্গে অভয়াকাণ্ডে ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল শুভেন্দু প্রশাসন। তৃণমূলের কেউ জড়িত কিনা চলছে তদন্ত। হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে মমতার বৈঠক। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ জন। হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজার ৬০% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা সিটিতে বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার ইজ আদ-দিন আল হাদ্দাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। যৌথ বিবৃতিতে হাদ্দাদকে ৭ অক্টোবরের হামলার জন্য অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। বিবৃতিতে আরও বলা হয়, গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল মুত্তাজ নামে একটি আবাসিক ভবনে একযোগে ৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরে একটি গাড়িকেও লক্ষ্যবস্তু করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং উদ্ধার কাজে ব্যাপক বাধার সৃষ্টি হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জেরুজালেম ডে উপলক্ষে দেয়া ভাষণে গাজার ৬০% এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেন নেতানিয়াহু। সেনা প্রত্যাহার বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি। ভাষণে ইরান ইস্যুতেও কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। বলেন, তেহরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত এখনও শেষ হয়নি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই মন্তব্যকে নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি কিংবা কূটনৈতিক প্রভাবই শেষ কথা নয়, বড় হয়ে উঠেছে আন্তর্জাতিক জনমত। আর সেই জনমতের বিচারে এবার সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েল। বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের সংকটে পড়েছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ, মানবিক সংকট এবং বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে বিশ্বজুড়ে দুই দেশের ভাবমূর্তিতে বড় পরিবর্তন এসেছে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটার প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশনস 2026 জরিপে উঠে এসেছে বিশ্বের জনমতের নতুন বাস্তবতা। 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থাকে ঘিরে 46,000-এর বেশি মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই সূচকে সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্র হিসেবে উঠে এসেছে ইসরায়েলের নাম। তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও ইরান। বিশ্লেষকদের মতে গাজায় দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলি হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ, বেসামরিক প্রাণহানি এবং খাদ্য সংকট আন্তর্জাতিক জনমতে গভীর প্রভাব ফেলেছে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ঘটনাও বিশ্বজুড়ে সমালোচনা বাড়িয়েছে। ফলে কূটনৈতিক সমর্থন থাকলেও সাধারণ মানুষের চোখে ইসরায়েলের ভাবমূর্তি বড় ধরনের সংকটে পড়ছে। এদিকে জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানও ওয়াশিংটনের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। মাত্র 2 বছরের ব্যবধানে দেশটির নেট রেটিং +22% থেকে নেমে হয়েছে -16%, অর্থাৎ বৈশ্বিক গ্রহণযোগ্যতায় 38 পয়েন্ট কমেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, মিত্রদের সঙ্গে টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে অবস্থান এই নেতিবাচক প্রবণতার বড় কারণ। পূর্ব আফ্রিকা ও মধ্য আফ্রিকা জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। এরই মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 65 জনের মৃত্যু হয়েছে।